আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে যারা ছিলেন কয়েকজন হয়তোবা। সো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা ছিল হচ্ছে বিগ নাম্বার এবং অ্যাকারম্যান ফাংশন হিসেবে। সো বিগ নাম্বার আসলে কোনগুলো এবং অ্যাকারম্যান ফাংশন আমরা কিভাবে সলভ করব সেটাই আমি একটা রিভিউ দিয়ে দিই। ফার্স্ট অফ অল আসি হচ্ছে গুগল। সো আপনি কি কখনো গুগলের নাম শুনছেন? কে একজন রেসপন্স করে? ওকে, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শোনা যায়। ওকে। সো আমরা তো গুগলের নাম শুনছি, তাই না? জি স্যার। এখন কোন গুগলের নাম শুনছি আমরা? জিএলই যেটা। জিএলই যেটা, হ্যাঁ। এখন বেসিকলি হচ্ছে যে আম, এই যে গুগলের যে অ্যাকচুয়াল নাম গুগল, এটা আসলে জাস্ট রাতারাতি চলে আসেনি। এটা একটা ম্যাথমেটিক্স টার্ম আছে, সেটা হচ্ছে কি জিওও জিওএল, গুগল। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড। এবং এই অ্যাকচুয়াল ওয়ার্ডটা বেসিকলি কি, যে আমি যদি লিখি যে গুগল আসলে কি, গুগলকে ম্যাথমেটিক্স টার্মে বলা হয় 10⁻100। দ্যাট মিনস যে আমি 1 ইন্টু যদি 10 ধরি, তার উপর কি 100, মানে একের পরে 100টা শূন্য। আমি যদি এরকম লিখতে লিখতে 100টা শূন্য লিখি, সেটা কি হবে? এই টার্মকে আমরা কি বলতে পারি? গুগল বলতে পারি। সো এটা একটা হিউজ নাম্বার। কারণ ইন এসেন্স হিউজ এই সেন্সে যে আমাদের ওভারঅল অবজারভেবল যে ভিজিবল যে ইউনিভার্স আছে, সেই অবজারভেবল ইউনিভার্সের মোট অ্যাটম সংখ্যাই হচ্ছে 10⁻81 বা সামথিং এরকম কিছু একটা হবে। সেখানে গুগল নিজে হচ্ছে কত দেখো, 10⁻100। সো বেসিক্যালি বিগ নাম্বারের ক্ষেত্রে এখানে এটাই বলছে যে এই গুগল যে টার্মটা আসছে, যে ম্যাথ থেকে যে গুগলটা আছে, যেটা 10⁻100, সেই টার্ম থেকে আসলে কি আসে বলো? এই GOOGLE, গুগল, যেটা এখন সার্চ ইঞ্জিনের নাম। সো এখানে সেটাই দিয়ে বলছে যে the name of Google is derived from the key number Google, which is equal to the key 1 followed by 100 zeros. এটা জাস্ট হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট বলতে পারো। এটা মানে এটা ম্যাথমেটিক্স, বাট এত বড় নাম্বার নিয়ে হয়তো বা আমরা ম্যাথমেটিক্সে খুব রেয়ারলি কাজ করি, খুবই রেয়ারলি। মানে সচরাচর এটা করা হয় না। বাট জানার জন্য এটা আমাকে মাথায় রাখতে হবে। গুগলের মেইন আগের মানে অ্যাকচুয়াল নাম কিন্তু ছিল ব্যাকরাব। সো তোমরা যদি কখনো সার্চ করো ইয়েতে, নেটে, তাহলে দেখবা যে গুগলের অ্যাকচুয়াল নাম ছিল ব্যাকরাব ছিল। এই ব্যাকরাব থেকেই পরে আসলে ল্যারি পেজ এবং সার্জি ব্রায়ান আসলে এই গুগলের কনসেপ্টটা নিয়ে চলে আসে। সো এটা হচ্ছে গেল কি গুগল। গুগলের লাইক গুগল যদি হয় 10⁻100, দ্যাট মিনস কোথায় গেল, হ্যাঁ, সো 10⁻100, দ্যাট মিনস এর পরেও একটা টার্ম আছে, সেটা হচ্ছে গুগল প্লেক্স, যেটা কারেন্ট গুগলের কি হেডকোয়ার্টার নাম কিন্তু গুগল প্লেক্স এটা। সো বাট এমনি ম্যাথমেটিক্সে আমার কি এটা GOGOL প্লেক্স। এই গুগল প্লেক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি কি 10⁻, গুগল মানে কি এটা আসলে কি আরো হিউজ নাম্বার, আরো লাইক বিশাল। দ্যাট মিনস কি 10⁻10 তার উপরে কি 100। তার মানে কি এই ভ্যালুগুলো আসলে এত বড় নাম্বার, এটা আমরা লাইক কখনো হয়তো বা লিখে শেষ করতে পারবো না, বা লিখতে গেলেও কি তোমার একটা ঝামেলায় পড়বে। ঝামেলা ঠিক না, এত হিউজ যে এটা আনইমাজিনেবল এরকম টাইপের। সো এইটা হচ্ছে কি গুগল এবং গুগল প্লেক্সের কনসেপ্ট গেল। এরপরেও ম্যাথমেটিশিয়ানরা ভাবছে যে এর বাইরেও আমি কোনো নাম্বার সিস্টেম আনতে পারবো, মানে কোন নাম্বার নিয়ে আসতে পারবো কিনা, সেটা তারা নাম বলছিল কি যে এই দেখো, পিপল হ্যাভ ট্রাইড টু গেট গুগল প্লেক্সিয়ান, বা যেটাকে আমরা বলি গুগল ডুপ্লেক্স। এটা এই গুগল প্লেক্সিয়ান হচ্ছে কি 10⁻, গুগল প্লেক্স মানে গুগল যেটা ছিল তার চেয়ে বড় গুগল প্লেক্স, তার উপরের যে ভ্যালু সেটা থাকে গুগল প্লেক্সিয়ান। বাট এইটার কোনো আসলে এটা আসলে লাস্ট এন্ড অফ দ্য ডে মানে এটা কোনো প্রুফ বা ফুলফিল হয় না। ইটস বিকজ মানে আমাদের অবজারভেবল ইউনিভার্সে এমন কোনো অকেশন নাই যেখানে এত বড় ভ্যালু নিয়ে আমরা কোনো কাজ করবো, বা কখন কাজ করার দরকার হইতে পারে, বা কখন এটা আমরা ইমপ্লিমেন্ট বা কিছু করতে পারবো, এরকম একটা কনসেপ্ট। তো এগুলো কাইন্ড অফ হচ্ছে একটু থিওরি বেসড এবং মুখস্থ করার জিনিস। এটা এটা দেখে যাবা কোন কি গুগল এক গুগল ইকুয়াল টু কত ভ্যালু ধরতেছে ম্যাথমেটিক্সে, গুগল প্লেক্সে কত ধরতেছে।
এখানে বলে দিচ্ছে যে গুগল হ্যাজ নো স্পেশাল সিগনিফিকেন্স ইন ম্যাথমেটিক্স, মানে কোনো স্পেশাল সিগনিফিকেন্স নাই, বাট আমরা যদি কখনো লার্জ কোয়ান্টিটি মানে খুবই লার্জ কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চাই তখন হয়তো বা কোনো কনসেপ্টে বা কোনো রেয়ার কনসেপ্টের লাগে কাজ লাগে, তাও সেটা গুগল লাগে, গুগল প্লেক্স অথবা লাগে না এরকম সেক্টর। ওকে, সো এখানে কিছু থিওরি আছে, তোমরা দেখে নিও। এই আগেকার ব্যাংক নোটগুলো এরকম অনেক হিউজ, $100 ট্রিলিয়ন এরকম ছিল, জানি না কেন ছিল। তো এখন মেইন কনসেপ্টে আসি হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাকারম্যান ফাংশনে, যেটা আমি ক্লাসে করাইছিলাম। এখানে বলছে যে ফাংশন আসলে কিভাবে কাজ করে। যে কোনো ফাংশনে একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে, এবং একটা ফাংশনের একটা স্পেসিফিক ভ্যালুর জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে আর একটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল এখানে যদি আমার ফাংশন অফ এক্স থাকে, এই এক্সটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বাট আমি যেটা আউটপুট পাচ্ছি সেটা কিন্তু কি ডিপেন্ডেন্ট। কার সাথে ডিপেন্ডেন্ট? এক্স এর উপরে। এক্স এর কোন ভ্যালু বা কোন মানের জন্য কি আমার আউটপুট কি হবে। আচ্ছা, এই ফাংশনটা কি করছে বলো তো? এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য কি কি আউটপুট আসবে? এই ফাংশনটার কাজ কি অ্যাকচুয়ালি? স্কয়ার ভ্যালু দেওয়া। হ্যাঁ, যে একটা ফাংশন ব্যাপারটা কি, যে আমি একটা ফাংশন নিলাম, সেই ফাংশনের যে কোনো ভ্যালুর জন্য সে কি আউটপুট দিবে? অলওয়েজ স্কয়ার। এটাই তো এই ফাংশনের মেইন কাজ। এখন অ্যাকারম্যান ফাংশনের যে কনসেপ্ট বা যে গোল, সেটা কেন আসলে অ্যাকারম্যান ফাংশন আমরা ইউজ করছি সেটা পরে আসি। আগে দেখি অ্যাকারম্যান ফাংশনটা আসলে সলভ করে কিভাবে, এবং কেন এখানে রিকার্শনের ব্যাপারটা চলে আসতেছে, এটাকে আমরা চেক করি। তারপর আমি বলবো যে কেন আমরা অ্যাকারম্যান ফাংশন দরকার লাগতেছে আমাদের ইউজ করার জন্য, বা কেন দরকার এটা আসলে। এখন আমি একটা হচ্ছে নোট দিছিলাম, রাইট? দেখছো সবাই? জি স্যার, এটা বুঝছি এই পার্টটুকু। এটা বুঝছো? তাহলে তো হয়ে গেছে। স্যার এখানে যে 1 2 3 এটা একটু কমপ্লেক্স। ও আচ্ছা, এইটা ওকে। ভ্যালু না করে আমরা যদি ডিরেক্ট করি, মানে লাইন বাই লাইন। ডিরেক্ট করলে হবে, বাট আমি তো হচ্ছে ফর্মুলা, যেটা যেমন কি আমার ফর্মুলা এখানে কি বলছে যে আচ্ছা দাঁড়াও একটু ইয়ে করে নিই, দেখা যাচ্ছে তো না? এখন দেখেন আমি বলি একটু, এ এম কমা এন মানে কি? এটা জাস্ট একটা অ্যাকারম্যান ফাংশন এবং এর দুইটা ভ্যারিয়েবল আছে। সেই ভ্যারিয়েবল তিনটা কন্ডিশনের উপরে কি ডিপেন্ড করে। এটা কি ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন, এটা কি থার্ড কন্ডিশন। এবং যেখানে কি এম এবং এন সব দুইটাই কি নন নেগেটিভ ইন্টিজার, অ্যাকারম্যান ফাংশনে কখনোই এম এর এবং এন এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না। এটা হচ্ছে একদম ফার্স্ট এবং ফরমোস্ট রুল আর কি। এখন কনসেপ্ট হচ্ছে এটা আমি কিভাবে সলভ করব। এইটা কি সবাই ক্লিয়ার হয়েছে যে কিভাবে সলভ করব? আচ্ছা না স্যার, এটা আচ্ছা, এখানে ফর এক্সাম্পল তোমার কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে, হ্যাঁ তোমার যদি কোশ্চেনে বলা থাকে, যেমন এখানে যে কোশ্চেনে বলা আছে কি যে A1, 2, তুমি কি এটার ভ্যালু একটা নিয়ে আসো, এটা একটা ভ্যালু থাকবে, আউটপুট নিয়ে আসো বা সলভ করো আর কি, যেভাবে থাকুক না কেন কোশ্চেনে। তোমার জাস্ট কিছুই না, এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে তোমার এটা কি একটা সলভে চলে আসতে হবে। এখন দেখেন যে এখানে এম এর ভ্যালু কত, আমরা একজন করে রেসপন্স করেন। এম এর ভ্যালু কত হবে বলেন তো এই প্রবলেমের জন্য? 1 হবে। 1, এবং এন্ড এন এর জন্য 2। তাহলে আমি হচ্ছে এখন এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে সলভ করা শুরু করি, তাহলে কি হয় দেখি। যে আমি যদি ফার্স্টে লিখি, তাহলে আমি এটা হচ্ছে কোন কন্ডিশনের মধ্যে বলেন তো? এই 1, 2 থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে আমার কন্ডিশন কি ছিল? যে এম এর মান এবং এন এর মান অবশ্যই কি হতে হবে? 0 থেকে বড়। 0 থেকে বড় হতে হবে, গ্রেটার দেন 0। তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে থার্ড কন্ডিশনের রুলটা কি ছিল? যখনই হচ্ছে আমার এম এর ভ্যালু এবং এন এর ভ্যালু গ্রেটার দেন 0, তার মানে আমি অ্যাপ্লাই করবো কোনটা? এই যে এটা, রাইট? তাহলে এখানে হচ্ছে আমার কি হবে বলেন? এখানে হবে যে A1, তার মানে এটা কি এম এর ভ্যালু কি হয়েছে দেখেন, এম এর ভ্যালু কি হবে? এক মাইনাস করতে হবে, m-1। তাহলে m-1 করলে কত পাবো আমি? 0। তার মানে 1 - 1 0। ওকে, কমা, তারপরে কি ছিল দেখো তো। আবার কি অ্যাকারম্যান ফাংশন m কমা কি n-1, তাই না? তাহলে এখানে কি হবে? a কমা 1, 1. এখন দেখেন আমি তো হচ্ছে কি একটা ফাংশন পাইলাম, এখন এই ফাংশনের মধ্যে কি আরেকটা সাব ফাংশন চলে আসে না, যেটা ভ্যালু আমি কি জানি না, রাইট?
মানে আমার যদি m এর ভ্যালু 1 এবং n এর ভ্যালু 2, এই ভ্যালু এটার এই ফাংশনের ভ্যালু বের করতে চাই, তাহলে আমার কার ভ্যালু লাগবে 1,1 এরটাও লাগবে। হ্যাঁ মানে স্যার বুঝি নাই, আবার বলেন স্যার। ওকে, তোমার হচ্ছে দেখো, তুমি যদি এটার ভ্যালু একটা পেতে চাও, তাই না? মানে এটা তুমি সলভ করলে একটা ভ্যালু পাবা, রাইট? তো তুমি ফার্স্ট স্টেপে কি পাইলা আসলে? বেসিক্যালি এই জিনিসটা পেলা। জি, এখন আমরা কি এই এই আচ্ছা স্টেপের আরেকটা আননোন পেয়েছি। হ্যাঁ, আননোন একটা আর্টটা কি, আমরা আননোন আর্ট একামেন ভ্যালু একামেন ফাংশন পাইছি, যেটার ভ্যালু কি তুমি জানো? না স্যার। না, তাহলে তোমার কি করতে হবে এখন? এই 1,1 এরটাও বের করতে হবে, তাই না? এখন এই 1,1 মানে স্যার m এর শুধু কি একটা কন্ডিশনের উপর সব বের করব, মানে যে কোনো একটা হবে তিনটার মধ্যে? না, নাকি সবগুলোই চেক করা লাগবে? এই যে হ্যাঁ, কন্ডিশন সবগুলো চেক করতে হবে, তোমার হচ্ছে ফর্মুলাটা মাথায় রাখতে হবে। কারণ কি দেখো, 1,1 আসলে কোন কন্ডিশনের মধ্যে পড়ে? 3 নাম্বার। 3 স্যার নাম্বারটাই আবার 3 নাম্বারই পড়ে। হ্যাঁ ওকে, তাহলে আমরা সলভ করতে থাকি, দেখি আসলে কোন লেভেল পর্যন্ত কি অন্য কোনো ফাংশন আদৌ লাগে নাকি। তাহলে আমি কি করব, 1 আবার কি হবে বলেন তো? m এর ভ্যালু কি ছিল? m-1, তাই না? 0 হবে। 0, তারপরে কি? a, আরেকটা হ্যাঁ, হ্যাঁ a, তারপর 1, 0, 1, 0, তাই না? এইখানে কি আপনারা একটা রিকার্সিভ অ্যাপ্রোচ দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি স্যার। ব্যাপারটা হচ্ছে এই জন্য জি, স্যার। রিকারেন্সটা এখানে কি চলে আসতেছে। এখন দেখেন আবার কিন্তু আমার কি হচ্ছে বলেন? আরেকটা পাইছি। আরেকটা পাইছেন, ওকে, আমি সলভ করতে থাকি, তাহলে আরেকটা করতে থাকেন। আরেকটা, এটা কি ছিল? এটাতে কি হবে তাহলে? এখন কন্ডিশন কোনটা হবে? স্যার মেবি সেকেন্ডটা। সেকেন্ডটা। এই তো, তার মানে কি তোমার হচ্ছে শুধু যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবা বা একটা কন্ডিশন দিয়ে তুমি পুরো ম্যাথ সলভ করবা, ব্যাপারটা এরকম না। তোমার কি আবার সেকেন্ড মানে তুমি হচ্ছে কোন কন্ডিশন ইউজ করবা সেটা কি এখানে তোমার কি ফর্মুলা থেকে আসবে। ওকে, এখান থেকে তোমাকে এই ফর্মুলাটা তোমার মাথায় রাখতে হবে, তা না স্যার কিন্তু এই পুরো ম্যাথে মানে ভুল স্যার করবা। ভ্যালুগুলো যখন সলভ করব তার মধ্যেই আমরা কন্ডিশনগুলো ফলাবো পারবো। হ্যাঁ, এর মধ্যেই কন্ডিশন থাকবে, এর বাইরে যাবে না, কারণ একামান ফাংশন যে ফর্মুলাটা আনছে সেটা আসলে এইভাবেই নিয়ে আসে, যে যে ম্যাথমেটিশিয়ান এটা আসলে প্রুফ করছে আর কি। তো দেখেন এবার এখানে যে 1,0, তাহলে কি হয় বলেন তো? 0, 1। তাহলে আমার হচ্ছে এখানে কি কন্ডিশন ছিল দেখি, যে m-1 আর কি, তাই না? তার মানে কি 0 আর এটা কি 1। আবার দেখেন, আবার সেই রিকার্সিভ ব্যাপারটা চলে আসছে, মানে কি আমার এটা এখন কি, এটা আমি জানি না, জানি কি? না। তাহলে আবার এটা বের করো, তুমি বের করতে করতে দেখবা লাস্টে একটা ভ্যালু তোমাকে আসতে হবে, একটা এন্ড পয়েন্টে তোমার আসতে হবে। তাহলে এটা কোন কন্ডিশন করতেছে? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে কি ছিল আমার? m = 0। হ্যাঁ, যদি আমার m = 0 হয় তাহলে আমি কি করব? n + 2, n+1। এখানে একটা ফার্স্ট কন্ডিশনে দেখবা যে এখানে কিন্তু n এর সাথে কোনো কিছু কি বলো ডিপেন্ডেন্ট না, শুধু কি m 0 হইলে আমি কি করব? একদম ডাইরেক্ট ফার্স্ট কন্ডিশনে চলে আসবো। n এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, n এর ভ্যালু 100 হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, আমার যদি m এর ভ্যালু 0 থাকে তাহলে আমি কি করব? কোন কন্ডিশন অ্যাপ্লাই করব? ফার্স্ট কন্ডিশন। সো এখন দেখেন যে ফার্স্ট কন্ডিশন আপনি যখন অ্যাপ্লাই করবেন তাহলে কি হবে? এখানে n এর ভ্যালু কত? সো আমি যদি n+1 = n এর ভ্যালু কত? 1, রাইট? জি। 1 + 1 কত আসলো আমার? 2 হয়ে যাবে। 2 হয়ে গেছে। এখন কি আমি অ্যাকারম্যান অফ 0,1 এর জন্য আমি কি পাইছি বলেন? একটা 2 একটা ভ্যালু পাইছি। এখন আপনি কি করবেন? ব্যাক ট্র্যাক করেন। এখন কি আমি যদি বলতে পারি যে এই ভ্যালুটা a0,1 এর যে ভ্যালু সেটা কি a1,0 এর জন্য সেম? আমি কি এটা বলতে পারি a1,0 = 2? জি স্যার, বলা যায়। তাহলে ওকে, এটা ক্লিয়ার হলো, এটাও ক্লিয়ার হলো। এরপরে দেখেন আপনি জাস্ট এখন কি ভ্যালুগুলো বসাতে থাকবেন। এখন আমার কন্ডিশন কি, আমার কি লাগবে? আমার মেইন গোল কি, আমার এটার ভ্যালু বের করা, তাই না? আমি পাইছি কি 0,1 এর। সো এখন দেখি যে 1,1 এর ভ্যালু কত আসলে, এখানে বসান। 1,0 কি ভ্যালু জানি আমরা? এটা ভ্যালু জানি? জি। এই যে ওকে, সো এটা এখন কি হবে বলেন? যে আমি এই সাইডে লিখলাম 0,2 হবে।
তার মানে কি a 0,2, তাই না? এখন দেখেন কন্ডিশন হয়ে গেল কি যে এইখানে আবার কোনো ভ্যালু আসলো না, 0,2 এর কোনো ভ্যালু জানি আমি না, না, তাহলে এই জিনিসটাকে আবার কই ফেলাইতে হবে বলেন তো? ফার্স্ট কন্ডিশন আবার সেই ফর্মুলাতে ফেলাইতে হবে। যে আপনি ব্যাক ট্র্যাক করতেছেন, যখন ব্যাক ট্র্যাক করতে এসে দেখলেন যে না এখানে তো আবার আমার চলে আসছে কি রিকার্সিভ ব্যাপারটা চলে আসছে, মানে এই ফর্মুলাটা চলে আসছে, তার মানে কি আমি কি করব, এইটাতে বসালে কি হবে বলেন তো? এটা এক লাইনে হয়ে যায়। কোন কন্ডিশনটা? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, তার মানে কি হবে সেটা? n plus স্যার 1, n+1 তাহলে কি হবে? 3 হবে। 2 plus 1 equal to কি 3, তাই না? সো এটার ভ্যালু 3 হলে আমি কি বলতে পারি? 1,1 এর ভ্যালু 3, রাইট? জি স্যার। এখন 1,1 মানে একামেন অফ m এর ভ্যালু যখন 1, n এর ভ্যালু যখন 1, এটার ভ্যালু যদি 3 হয়, তাহলে আবার এই ভ্যালুটা এখানে বসাতে পারবো না আমরা? জি। এই যে সেম ইয়েতে এখন বসান, এখানে বসালে কি হবে? 0.03 0.3 আবার সেই ফাংশনে বসান, সরি সেই ফর্মুলাতে বসান। তাহলে আমি এন্ডে কি পাইলাম, একদম লাস্টে কি পাইলাম যে a 1,2 যখন ব্যাক ট্র্যাক করতেছি কি আসলো আমার? এটা আসে, তাই না? আচ্ছা উপরে যাই, এই যে এটা পাইছি না? জি স্যার। এই যে এটাই তো পাইছি। তাহলে এইটা কি হবে এখন? এখন কোন ফর্মুলা বসবে? স্যার আবার ফার্স্টের ফর্মুলা। ফার্স্টের ফর্মুলা, তার মানে কি n+1, তাহলে কত হয়? 3 প্লাস। তাহলে কি যে আমি অ্যাকারম্যান ফাংশনে যখন m এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, আমি আউটপুট কত পাবো সেটা? 4। এটা আসলে 4ই পাবো। দেখেন এখানে হচ্ছে এই যে টেবিলটা আছে, এখানে টেবিলে সবকিছু করা আছে। দেখেন আমি কোনটা করছিলাম। স্যার আমাদের কি টেবিল করা লাগবে? না, টেবিল করতে গেলে আপনার মিড শেষ হয়ে ফাইনাল শেষ হয়ে আরেকটা ফাইনাল দিতে হবে। কারণ কি দেখেন, আমি এই জন্য বললাম এত বেশি, আমি কয়টা স্টেপে করলাম, এই জাস্ট এখান থেকে এই লাস্ট পর্যন্ত যেতে মিনিমাম 15টা স্টেপ হয়েছে হয়তোবা। এই যে দেখো 1 2 3 4 5 এগুলো ধরলে কি 6 7 8 বা 11 কোনো স্টেপ হবে, বুঝছো? সো তুমি যদি টেবিল করতে যাও এইভাবে, টেবিলে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য করতে হবে না? জি স্যার, আলাদাভাবে করে এখানে বসাইতে হবে। হ্যাঁ বসাইতে হবে। তার মানে কি, মানে এটা হিউজ। এটা অ্যাকারম্যান ফাংশন যখন বড় হায়ার ভ্যালুতে যাবে, এখানে তো জাস্ট 1 2 এর জন্য। তুমি যখন বড় বড় ভ্যালুতে যাবা, যে 4 এ যখন যাবা, তখনই দেখবে এক্সপোনেনশিয়ালের উপরেও সেটা কি বাড়তেছে। এটা একটা টেবিল আছে। 0 থেকে 3 ইটস ফাইন, তাও ফাইন না, তুমি এই এটা বের করতে তোমার অনেক স্টেপ লাগবে। এই 3,10 এর জন্য, 3,10 এর জন্য। যাই হোক, আমরা বের করলাম কোনটা, যেটা m এর ভ্যালু 1 আর কি n এর ভ্যালু 2। আমরা কত পাইছি দেখো টেবিলে? 4। হ্যাঁ বলেন। uh 1 0 second condition 2 আচ্ছা বসাইছো। এটা কি একটা স্কিপ করছো, একবারে বসাইছো নাকি? হ্যাঁ এইভাবে করলে হবে, এইভাবে করলে সমস্যা নাই, একদম ডিরেক্ট বসাই দিছো। এটা কতর জন্য করছো? 1,2 এর জন্য। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে করলে যারা পারবা ইটস ফাইন, কিন্তু তোমার, আমি তো 1,2 এর জন্য করলাম, এটা তো ছোট, বাট নট নেসেসারি এই ছোটটাই আসবে। তুমি যখন একটু বড় ভ্যালু নিয়ে করবা, তখন দেখবা যে ইন কেস যদি কোনো এক জায়গায় ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমার কি পুরো ম্যাথের ওভারঅল আবার নতুন করে করতে হতে পারে, এরকমটা একটা কনসেপ্ট চলে আসতে পারে। এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে যে অবভিয়াসলি যেভাবে করো না কেন, ফার্স্ট মানে এই যে জাহিদুল যেটা করছে এইভাবে করো না কেন সমস্যা নাই, কিন্তু তোমাকে কন্ডিশন গুলো বলে দিতে হবে, তুমি কোন কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতেছো। বুঝছেন ব্যাপারটা? স্যার এমনিতে যদি লাইন স্কিপ করি তাহলে কি মার্কস কাটবে না আবার? লাইন স্কিপ বলতে কি, যে ধরে নাও, মানে ক্যালকুলেশনে যদি স্কিপ হ্যাঁ করি। ধরে নাও যে 1,0 এই তো ধরে নাও তুমি কি এইখানে 2 পাইছো, তুমি ডিরেক্ট 2 লিখতে পারো, ইটস ফাইন, সমস্যা নেই। বা হচ্ছে একবারে তুমি হচ্ছে 1,0 তে তুমি 2 পাইছো, এটা জাস্ট লিখে পরেরটাই চলে গেল, এরকম ছোট ছোট। বাট খুব বেশি ড্রাস্টিক্যালি লাইন স্কিপ করলে সমস্যা। ফর এক্সাম্পল হচ্ছে আমি কয়েকটা এর আগে সিটিতে দেখছিলাম যে ডিরেক্ট তুমি এই যে হ্যাঁ, স্যার। L1 থেকে কে যেন করছে এরকম, ডিরেক্ট সে আমি
আচ্ছা তুমি ওকে, সো এইখান থেকে তুমি ডিরেক্ট কই চলে গেছো, এই ফর্মুলাতে চলে গেছো n = n+1/2 + 1। সো এই জিনিসটার আগে কি একটা গ্যাপ ছিল, কেন এটা আসছে, কেন এক্সট্রা 1 আসছে, এটা তো অবভিয়াসলি রিজন আছে একটা, তাই না? স্যার এটা দেখাইছিলাম, জাস্ট হচ্ছে না ফর্মুলাটা লিখিনি। তোমারটা বলি নাই, মানে এরকম টাইপের কেউ করছে, হয়তো তুমি না অন্য কেউ, তো এরকম টাইপের হচ্ছে স্কিপ থাকে আর কি। সো এই এত বড় স্কিপ গুলো করাতে যাবে না। সো এই জন্য বেটার হয় যে থোরলি করা। আর এরকম ইকুয়েশন দিয়ে করলে তোমাদেরও সুবিধা আছে আসলে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ইকুয়েশন, কারণ কি তুমি যখন ব্যাক ট্র্যাক করবা ভ্যালুগুলো কিন্তু এই ইকুয়েশনে বসাচ্ছ। দেখো যে কোথায় গেল, ধরো এই যে 0,1, এই 0,1 এর ভ্যালু কিন্তু কি এই যে এই থার্ড ইকুয়েশনে বসতেছে, তাই না? আবার থার্ড ইকুয়েশনেরটাই কোথায় বসতেছে বলো, আবার এই যে সরি এই যে সেকেন্ডটাই বসতেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বাট সমস্যা নাই, খুব বেশি ড্রাস্টিক্যালি হচ্ছে লাইন স্কিপ করবা না, এছাড়া করলে সমস্যা হবে না। বাট কন্ডিশনগুলো অবভিয়াসলি নোট করবা, যেটা এটা এইভাবে লিখা হোক, বা তোমরা হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে সাইডে লিখলা যে সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশন। ও আরেকটা বিষয়, এই কন্ডিশনটা যদি ম্যাথ আসে, এই কন্ডিশনটা লিখে নিবা আগে শুরুতে, খাতার উপর এটাই লিখে নিবা আগে। ওকে স্যার। তোমাদেরও সুবিধা, আমারও সুবিধা যদি আসে, আর না আসলে তো হইলই তোমাদেরই। আর কোনো কোশ্চেন আছে অ্যাকারম্যান ফাংশন নিয়ে? স্যার তাহলে টেবিলগুলো দেখবো না, মানে টেবিলটা দেখে একটু মাথা ঘুরে গেছিল। টেবিলে আর কিছুই নাই, যে এটা হচ্ছে আমি কি 1,2 এর জন্য বসাইলাম না, টেবিলে কি সবগুলো ভ্যালুর জন্য বসাইছে, সবগুলো ভ্যালুর জন্য কি লাইক m এর ভ্যালু যখন 0, n এর ভ্যালু 0, তখন কত হবে, 0,1 এর জন্য কত, 0,2 এর জন্য কত, 3 এর জন্য কত, 4 এর জন্য। ওখানে আবার নিচে প্যাটার্ন বের করছে, ওই প্যাটার্ন থেকে একটা ক্লোজ ফর্ম ফর্মুলা বের করছে, এই যে জেনারেল ফর্মুলা। বাট এইটা আসলে খুব বেশি কাজের আসে না, কারণ এই প্যাটার্নটা যখন 2n 3n এর জন্যই, তারপরে ভ্যালু যখন বাড়বে তখন কি করবা, এই যে দেখো 4 এর জন্য কি এটা আরো বাড়তেছে, আরো বাড়বে এটা। এই যে এগুলো টেট্রেশন, তারপর হচ্ছে পেন্টেশন, হেক্সেশন কনসেপ্ট চলে আসে। টেট্রেশন মিন্স হচ্ছে, মানে এগুলো কি দেখবো নাকি দেখবোই না? এগুলো আর কি দেখবা, এগুলো দেখবা ইন এ সেন্স, আমি যে ম্যাথ সলভ করলাম এই প্যাটার্নে আসলে এগুলো সলভ হয়েছে। আচ্ছা, আর এইটা হচ্ছে এইখানে জাস্ট দেখাইছে কি এই জেনারেল ফর্মুলা ইউজ করে, যে 2n+3 - 3, এই জেনারেল ফর্মুলা ইউজ করে আসলে এটা 4 এর জন্য সলভ করছে। আর এই দুইটা ডবল অ্যারো যেটা দেখতেছো, এই অ্যারোকে আসলে টেট্রেশন বলে। টেট্রেশন স্যার এই ফর্মুলাগুলো কি দেখতে হবে যে প্রত্যেকটা টেবিলের জন্য আসছে? না, অ্যাকারম্যান ফাংশনের ফর্মুলাটাই দেখো, রিকার্সিভ যে ফর্মুলা, যে রিকার্সিভ ওয়েতে আমরা যেটা করলাম, এই যেটা, এই যে এইটা। জি স্যার। আর হচ্ছে আর ওই গুগল থিওরি কিছু আছে এখানে, গুগল প্লেক্সিয়ানের জিনিসপত্র। সো আর লাস্টে এটা এই স্লাইড এটা পড়তে পারো আসলে কেন অ্যাকারম্যান ফাংশন দরকার, বা স্যার থিওরি কেমন মানে মার্কসের আসতে পারে স্যার? যে কম, তোমার থিওরি খুব বেশি আসবে না, সবই ম্যাথমেটিক্স, অথবা 1-2 মার্কের আসতে পারে, বা 3 মার্কের। আর না, তোমাদের কোশ্চেন তো কয়টা, কোশ্চেন 2টা থাকবে, তার মধ্যে মনে এবি থাকবে এরকম। না, তোমাদের কোর্স আউটলাইনে ছিল কি 6, 7, 7, CO1 এর জন্য 6, CO2 এর জন্য 7, CO3 এর জন্য 7। আমি কোর্স আউটলাইনটা দিয়ে দিব এরকম। সো মার্কস থাকবে 6, 7, 7। তো যদি সেম CO এর মধ্যে পড়ে তাহলে ওখানে ডিভাইড হবে। ফর এক্সাম্পল CO2 এর 2টা কোশ্চেন, তাহলে কি তোমার 7 তুমি হচ্ছে আমি 4-3 হইতে পারে, বা 3-4 হইতে পারে, বা হচ্ছে তোমার 5-2 হইতে পারে, এরকম কোশ্চেন, এরকম টাইপের। বুঝছো স্যার ব্যাপারটা? অর থাকবে না তাহলে? না, মিডে কি অর থাকে? মিডে তো অর থাকে না। মিডে কি অর থাকে? তোমরা কি আগে অর করছো মিডে? না স্যার। মিডে অর থাকে না, এটা হচ্ছে ফাইনালে অর থাকে। তাও অর হচ্ছে কি দুইটা সেম সিওর আন্ডারে পড়লে
হয় এটা করবে নাহলে এটা করবে, এরকম অর্থ থাকে, সেটা হচ্ছে ফাইনালে থাকবে। স্যার তাহলে থিওরি কি কি পড়বো? থিওরি অন্য কোনো স্লাইডে থিওরি পাইছো? না স্যার এই স্লাইডে এই স্লাইডে থিওরি হচ্ছে যে এইসব, এই যে এগুলো একটু দেখে যাও, এই জিনিসগুলো আর প্রবাবিলিটি কিছু আছে, হ্যাঁ ওগুলো একটু দেখে যাও। স্যাম্পল স্পেস কাকে বলে এসব আর কি, ছোট ছোট জিনিস, এগুলো এমনি মাথায় একবার পড়লেই পারবা। আর যা হবে আমি ক্লাসে যেগুলো পড়াইছি, সিটিতে যেগুলো করছো সিটি কোশ্চেন সলভ করবা। আর হচ্ছে একারম্যান যেটা করাইলাম, এটা একারম্যান যেহেতু সিটি না হয় নাই, বাট এই যে আমি যেটা করাইলাম আজকে দেখালাম, লাস্ট ক্লাসেও দেখাইছিলাম, এটা করে যাবা। এই তো, আর তো কিছু নেই। ঠিক আছে, তাহলে কি কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার অ্যাকারম্যান ফাংশন এতটুকুই, মানে এর বেশি আর পড়তে হবে না? না আর তো কিছু নাই। আর কি করবা, আর কি করতে চাও তুমি বলো? অ্যাকারম্যান ফাংশনটা আসলে এতটুকু, স্যার আর কিছু না। আরো বেশি কিছু করতে চাইলে হয়তো আমি এই যে বড় ভ্যালু, বাট বড় ভ্যালু আসলে বিগ নাম্বার যেগুলো না আছে স্যার আর কিছু দিয়েন না। এগুলো আসলে অ্যাকারম্যান ফাংশনে বসায় করে না, এগুলো আসলে এই যে একটা প্যাটার্ন পাইছি না, প্যাটার্ন থেকে আমরা যে জেনারেল ফর্মুলা পাইছি এই ফর্মুলাতে বসাই করছে। দেখো 2 টু দি পাওয়ার n + 3 - 3, এই জিনিসটাই জাস্ট কি বলছে দেখো এখানে বসাইছে, বসাই কি পাইছি কত 13 পাইছি। সো 2 টু দি পাওয়ার স্কয়ার তার উপরে স্কয়ার, এটা আমরা এই যে দুই ডবল অ্যারো দিয়ে লিখতে পারি। এই কোথায় গেল, এটাকে বলে হচ্ছে টেট্রেশন। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে কি স্কয়ার কিউব এভাবে বাড়ে। টেট্রেশন হচ্ছে কি স্কয়ারের উপরে স্কয়ার, মানে 2 তার উপরে স্কয়ার তার উপরে কি স্কয়ার এভাবে। পেন্টেশন হচ্ছে কি যে 4th লেভেলে গেলে, মানে লাইক ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে এইটা হচ্ছে আমি বলি কি এটা হচ্ছে টেট্রেশন। স্কয়ার হলে কি শুধু স্কয়ার, পেন্টেশন মানে আরো বড়। তার মানে কি এগুলো কি শুধু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে নাকি এক্সপোনেনশিয়ালের চেয়েও বেশি বড় হয়ে বাড়তেছে? হ্যাঁ বলো তো। বেশি বড় হয়ে বাড়তেছে। বেশি মানে অ্যাকারম্যান ফাংশন আসলে অনেক ফাস্ট গ্রো করে, মানে এর হচ্ছে এখানে লিখে আছে যে এটার গ্রোস ফাস্টার দেন কি এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো আছে তার চেয়ে কি ফাস্টার রেটে সে কি গ্রো করে, মানে বাড়ে আর কি, বৃদ্ধি পায়। তো এই জন্য যখনই আমি লার্জ নাম্বার মানে খুবই হিউজ এবং বিগ নাম্বার নিয়ে কাজ করব, তখনই কি এই অ্যাকারম্যানের ফাংশনের কনসেপ্টটা চলে আসবে। এবং এই অ্যাকারম্যানের আরো কিছু ভ্যারাইটিস আছে, এটাকে মডিফাই করে আরো কিছু ম্যাথমেটিশিয়ান অল্টারনেটিভ আরো, মানে তাদের যেই কনসেপ্টে লাগবে, মানে তার যে কাজে লাগবে সেই কাজে কি সে ইমপ্লিমেন্ট করছে আর কি। এটা তোমরা হচ্ছে অ্যাকারম্যান ফাংশন লিখে গুগলে সার্চ করে উইকিপিডিয়াতে গেলেই পাবা। এটার একটা এরকম কি অ্যাকারম্যান কার্নেল কি যেন একটা ফাংশন আছে এরকম, জাস্ট একটু মডিফাই করছে ওখানে। মডিফাইটা কোথায় করছে? এই ফাংশনে মডিফাই করছে। এই যে আমরা যে ফাংশনটা করলাম এখানে এই কন্ডিশনগুলো চেঞ্জ করে দিছে। এখানে যেমন কন্ডিশন m > 0 বা n = 0 ছিল, ওখানে আই গেস আলাদা ছিল। দাঁড়াও তাও দেখাই তোমাদের জানার জন্য। এটা হচ্ছে কি যে অ্যাকারম্যান পিটার ফাংশন। সো পিটার ফাংশনে করছে কি যে রিকারেন্স রিলেশনের যে আমাদের ভ্যালুটা ছিল মোস্ট প্রবাবলি এটা থার্ড কন্ডিশনে, সেখানে সে কি করছে যে m+1 এবং কি n+1 করে দিছে। তো এরকম কিছু মডিফিকেশন করছে ওদের ম্যাথমেটিক্সে, তারা যে আসলে যেই প্রবলেমে ইউজ করবে এটা আরো এরকম ডেফিনেশন আছে। এটা প্রুফও আছে, প্রুফটা এখানে দেওয়া নাই, প্রুফটা আই গেস নট ম্যান্ডেটরি এরকম। আর একদম লাস্টে যদি আমরা যাই যে কেন আসলে অ্যাকারম্যান ফাংশন ইউজ করছি, নর্মালি প্রিমিটিভ যে রিকার্সিভ ফাংশনগুলো আছে সেগুলো আমরা কি নর্মাল বেসিক অপারেশনগুলো চালাই, যেমন নর্মাল ফাংশন এক্সপোনেনশিয়াল চালাই, মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন চালাই, এগুলোর আমরা কি করতে পারি, এরা ইজিলি টার্মিনেট হয়ে যায় এবং কি একটা এদের যে গ্রোথ সেটা আমরা কি প্রেডিক্ট করতে পারি যে 2² আসলে কি হবে, 2³ হলে কি হবে, তারপরে 4, 5 কি হবে। বাট সো ম্যাথমেটিশিয়ানরা ওয়ান্স মানে আগে ভাবতো যে সব কম্পিউটেশনাল ফাংশনগুলোই কি তোমার হয়তো বা প্রিমিটিভ রিকার্শনে ফেলায় সলভ করা পসিবল, বাট
পরে দেখলো কি যে অ্যাকারম্যান যখন আসলে এই জিনিসটা আসলে ডিসঅ্যাপ্রুভ করলো, মানে অ্যাকারম্যান চাইলো যে না এটা আসলে সে প্রুফ করতে চাইলো যে না প্রিমিটিভ রিকার্শনের উপরেও কি আরো বেশি আরো বিগ নাম্বার যেগুলো আছে সেগুলো কি অন্য কোনো একটা রিকার্সিভ ওয়েতে প্রুফ করতে হবে আপনাকে। সো বেসিক্যালি সে এটা ডিসঅ্যাপ্রুভ করে এবং সে নতুন একটা ফাংশন কি করে ডিজাইন করে, সো যেটা জেনারেল রিকার্সিভের মধ্যে পড়ে এবং সেটাই আসলে অ্যাকারম্যান ফাংশন। এবং এটার কনসেপ্টটাই হচ্ছে কি যে অনেক ফাস্ট গ্রো করে, যেমন এক্সাম্পল হিসেবে কি লিনিয়ার এক্সপোনেনশিয়াল, টাওয়ার অফ এক্সপোনেনশিয়াল মানে 2 টু স্কোয়ার তার উপরে স্কোয়ার এরকম। সো এটাই আর কি, এগুলো সব এটি জাস্ট থিওরি বেস কনসেপ্ট, তোমরা একটু জাস্ট দেখে নিও বেসিক জানার জন্য, জাস্ট এগুলো কোনো খাতায় লিখার বা ইমপ্লিমেন্টের কিছু নাই। এখানে হচ্ছে প্রিমিটিভ রিকার্শন এবং জেনারেল রিকার্শনের মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েট করা আছে যে কোনটা কি। আর নর্মালি অ্যাকারম্যান ফাংশন বা জেনারেল রিকার্শনগুলো একটু পাওয়ারফুল হয় রাদার দেন প্রিমিটিভ রিকার্শন। তো এইগুলোই। আর মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের ম্যাথটা, যে ম্যাথ হচ্ছে অবভিয়াসলি এই অ্যাকারম্যান ফাংশন ইউজ করে সলভ করা। সো এখানে দুইটা ফর্মুলা আছে, এই ফর্মুলা যেটা দেখছো এটাও সেম, এর নিচে এটা যেটা দেখছো এটাও সেম। বেটার এটা ইউজ করো, মানে যাহাই m নট ইকুয়াল টু 0 তাহাই কি m গ্রেটার দেন 0, সেম জিনিস। সো নিচের এটা ইউজ করলে হয়তো বা তোমরা বেটার বুঝতে পারবা। আর এটা লিখলেও সমস্যা নেই, সেম অ্যাজ ইউজুয়াল। তাহলে কি বুঝছো তোমরা? ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? জি স্যার বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে ফেলি যদি কোনো কারো কোশ্চেন না থাকে। ওকে।